আমরা এখন বর্তমানে হাওড়া স্টেশনে নেমে পড়েছি। আমরা এখন হাওড়া মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি। এখান থেকে 10 নম্বর প্ল্যাটফর্মে আছি, 12 নম্বর প্ল্যাটফর্মে মেট্রো স্টেশন আছে। তো সেখানে আমরা যাওয়ার জন্যে ফুটে হাঁটছি। তো মেট্রো স্টেশনে গিয়ে পরের ভিডিওটা করার চেষ্টা করব। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা বাড়ি থেকে পুরো ফ্যামিলি মিলে যে দীঘা, মন্দারমণি ও কলকাতার 4-5 দিনের ট্যুরে বেরিয়েছিলাম, তার শুরু হয়েছে এই হাওড়া স্টেশনে নামা দিয়ে। এবং আমরা এখানে কলকাতাতে একদিন ছিলাম, তারপরের বাকি 4 দিন আমরা মন্দারমণি ও দীঘাতে ছিলাম। তো একদিন কলকাতায় থেকে কি করলাম সেগুলোর জন্যে আমরা আলাদা একটা ভিডিও বানাবো। সেখানে আপনাদের দেখাবো যে আমরা কলকাতায় কি দেখলাম। এখানে আমরা ইকো পার্কে গেছিলাম, নিউ মার্কেটে অনেক শপিং করেছি, তারপরে ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখেছি। এই সবগুলো আমরা কলকাতায় করেছি। তো কি করেছি তার জন্যে আপনাদের একটা আলাদা সেপারেট ভিডিও বানাবো, দিয়ে সেখানে দেখাবো। এছাড়াও একটা নতুন যেটা কলকাতায় এখন হয়েছে হাওড়া মেট্রো স্টেশনটা, সেটা একটা আলাদা করে ভিডিও বানিয়ে আমি দেখাবো যে কেমন হয়েছে স্টেশনটা। আর এখন যেহেতু আমাদের প্রধান উদ্দেশ্য ছিল দীঘা, মন্দারমণি ঘোরাটা, তো আমাদের ট্যুরের উদ্দেশ্যটাই প্রথমে ওটাই ছিল। তো ওটার জন্যে আমরা প্রথম যে ভিডিওটা আমি এখন বানাচ্ছি সেটা ওই দীঘা কীভাবে আমরা গেলাম কলকাতা থেকে, সেখান থেকে শুরু করছি। তো আমাদের দীঘা ও মন্দারমণির জার্নি শুরু হয়েছে ধর্মতলা বাস স্টেশন থেকে। সেখান থেকে আমাদের দুপুর 2:20 বাস ছিল। আমরা এসি বাসে টিকিট করেছিলাম। কলকাতা থেকে ধর্মতলা থেকে মন্দারমণি যাওয়ার জন্যে যে বাস স্টেশনে নামতে হবে সেটা হলো চালখোলা বাস স্টেশন। তো সেখানকার টিকিট ছিল 300 টাকা এসি বাসে। তো আমরা সেই বাসে চেপে 2:20 দিকে মন্দারমণির উদ্দেশ্যে রওনা হই। বাস চালখোলা স্টেশনে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেছিলো। সন্ধ্যা 6:30 নাগাদ আমরা চালখোলা স্টেশনে নামি। সেখানে অটো ভাড়া পাওয়া যায় মন্দারমণি যাওয়ার জন্যে। তো সেখান থেকে অটো করে আমরা মন্দারমণিতে পৌঁছই। চালখোলা স্টেশন থেকে মন্দারমণির অটো ভাড়া 50 টাকা মাথা পিছু। আমরা 15 জন ছিলাম, সেই জন্য আমাদেরকে 3টে অটো করতে হয়েছিল। সেখান থেকে মন্দারমণিতে পৌঁছতে আমাদের 20 মিনিট মতো সময় লেগেছিল। মন্দারমণিতে আমরা যখন পৌঁছই তখন সন্ধ্যা প্রায় 7:30 বেজে গেছিলো। এটা ছিল মন্দারমণিতে আমাদের হোটেল রুম। হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে যখন আমরা বাইরে বেরোলাম তখন রাত্রি হয়ে গেছিলো। তো মন্দারমণি যেহেতু একটু ফাঁকা বিচ, তাই ওখানে অন্ধকারই ছিল। অন্ধকার বিচে আমরা একটু ঘোরাঘুরি করে ডিনার সেরে রুমে চলে এলাম। সেখানে সারা রাত রেস্ট করে পরদিন সকালবেলায় বিচে চলে যাই। সেখানে একটু স্নান করি, 1-2 ঘন্টা ওখানে সমুদ্রে থাকি। তারপরে সেখান থেকে উঠে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে আবার একবার আমরা বিচের ধারে যাই। তারপর কিছুক্ষণ বিচে থাকার পর লাঞ্চ সেরে আমরা দীঘার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আমরা মন্দারমণিতে বেশিক্ষণ থাকিনি, এক কারণ পার্সোনালি বলতে গেলে মন্দারমণি আমার অতটা পছন্দ হয়নি। তার কারণ হচ্ছে মন্দারমণিতে নিত্য প্রয়োজনীয় জিনিসের একটু অভাব আছে। ওখানে সব কিছু পাওয়া যায় না। যদি খেতে হয় তাহলে হোটেলগুলোকে, যেসব বিচের ধারে হোটেলগুলো আছে সেগুলোকে অর্ডার দিতে হবে এক কথায়, তো তবেই ওরা বানিয়ে দেবে, এরকম ব্যাপার। আর তাছাড়া নিত্য প্রয়োজনীয় যদি কোনো টুকটাক জিনিস কিনতে হয় তাহলেও মন্দারমণিতে দোকানের খুব অভাব আছে। এক কথায় বলতে গেলে মন্দারমণিটা তাদের জন্যই যারা খুব নির্জন পরিবেশ ভালোবাসে এবং নির্জন পরিবেশে সমুদ্রে স্নান করতে চান, তাদের জন্য এটা একদম পারফেক্ট প্লেস। তো আমরা মন্দারমণিতে বেশি সময় না কাটিয়ে দুপুরের লাঞ্চ সেরেই দীঘার উদ্দেশ্যে রওনা দিই। দীঘা যাওয়ার জন্য আমরা অটো ভাড়া করি, 2টো অটো নিয়েছিলাম। মন্দারমণি থেকে দীঘা অটোতে করে যেতে ভাড়া লাগবে 800 টাকা করে। আমরা 15 জন ছিলাম, 2টো অটো নিয়েছিলাম। তাতে লাগেজ অনেক ছিল বলে 800 টাকা পড়েছিল। যদি নর্মাল 4-5 জন থাকে তাহলে ওই 500 টাকার মধ্যেই অটো ভাড়া পাওয়া যাবে। তো আমরা ভাড়া করে নিয়েছিলাম। সঙ্গে এটাও অটোওয়ালাদের সঙ্গে কথা করে নিয়েছিলাম যে রাস্তায় যাওয়ার সময় মোহনায় দাঁড়াবো। দীঘা ঢোকার আগেই যেহেতু মোহনাটা পড়ছে, তাই মোহনায় কিছুক্ষণ দাঁড়িয়ে মোহনাটা দেখে নেবো, তাহলে তাতে আমাদের টাইমটা বাঁচবে। সেই উদ্দেশ্য নিয়েই সেইভাবেই কথা করে নিয়েছিলাম। তো আমরা মেরিন ড্রাইভ ধরে, নতুন যে রাস্তাটা হয়েছে সেটা ধরে যখন দীঘার দিকে রওনা হলাম তখন সেই অনুভূতিটা একটু আলাদা রকমই ছিল। দৃশ্যগুলোও খুব ভালো লাগছিল দেখে। আমরা যখন দীঘা ঢোকার আগে মোহনায় পৌঁছালাম, মোহনায় গিয়ে কিছুটা টাইম মোহনাতে কাটালাম। মোহনা থেকে বেরিয়ে আমরা ওল্ড দীঘাতে নামলাম। ওল্ড দীঘাতে নেমে আমরা হোটেল নিলাম। আমরা হোটেলটা ওল্ড দীঘাতে নিয়েছিলাম, তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি বলতে গেলে নিউ দীঘার থেকে ওল্ড দীঘাতে বাজার বলুন বা ক্রাউড বলুন, এখানে ওল্ড দীঘাতেই একটু বেশি। তো সেই জন্য আমরা ওল্ড দীঘাতেই নিয়েছি। যেহেতু বাজার করতে যদি বারবার আসতেই হয় তাহলে অটোতে যাতায়াত এবং তার খরচাটা একটু বেশি পড়ে যায়। সেই জন্যে আমরা ওল্ড দীঘাতেই রুম নিয়েছিলাম। হোটেল রুমে গিয়ে আমরা কিছুক্ষণ রেস্ট করি, তারপর চেঞ্জ করে বেরিয়ে পড়ি আমরা দীঘা বিচের দিকে।
বিচে গিয়ে আমরা সর্বপ্রথম যে কাজটা করি সেটা হলো ওখানে গোলা খাই। বিচের ধারে দীঘায় গোলা খাওয়ার মজাই একটু আলাদা। আপনাদেরও আমি রিকোয়েস্ট করব, যদি আপনারা দীঘা আসেন তাহলে দীঘা বিচে এই কালাখাট্টা গোলাগুলো একবার চেক করে দেখতে পারেন। আমাদেরকে তো খুব ভালো লেগেছিল খেতে। গোলা খাওয়া হয়ে গেলে আমরা স্নান করি কিছুক্ষণ দীঘা বিচে। ওল্ড দীঘা বিচে স্নান করতে গেলে মেন ঘাটে স্নান করা যায় না, তো সেই জন্য একটু এগিয়ে গিয়ে আমরা বেশ কিছুক্ষণ ওখানে স্নান করি। স্নান করা হয়ে গেলে রুমে এসে ফ্রেশ হয়ে আরও একবার একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়ি বিচের দিকে, যেখানে ওল্ড দীঘার ফেমাস বাজার আছে। তো আমরা আমাদের উদ্দেশ্য হলো বাজারে গিয়ে একটু বসে থাকা, ঘুরে দেখা এবং অনেকগুলো শপিং করা। ওখানে খাবার যা যা আছে সে খাবারগুলোকে একটু একটু করে ট্রাই করে দেখা, এইগুলো ছিল আমাদের উদ্দেশ্য। তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা দীঘা বিচের দিকে সন্ধ্যেবেলায় পুরো ফ্যামিলি মিলে বেরিয়ে পড়লাম। তো ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন ওল্ড দীঘার একটা সুন্দর বাজারের দৃশ্য। তো আমরা এখানে সন্ধ্যাবেলায় এসেছিলাম ওল্ড দীঘাতে কেনাকাটা করার জন্যই, এই ওল্ড দীঘার বাজার দেখার জন্যই। তো আমরা একটু বাজার ঘোরাঘুরি করার পর, কিছু খাওয়া দাওয়া করার পর আমরা বসে গেলাম সমুদ্রের ধারে। তো এখানে সমুদ্রের ধারে পাথরের উপরে বসে সুন্দর ঢেউ দেখা এবং ঠান্ডা বাতাস উপভোগ করা মজাই আলাদা। আপনারা দেখতেই পাচ্ছেন সন্ধ্যাবেলায় ঢেউগুলো কি সুন্দর না লাগছে। তো সমুদ্রের ধারে বসে একটু হাওয়া খাওয়ার পর আমরা চলে গেলাম মোমো খেতে। তো মোমো খাওয়ার পর আমরা ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো মোমো খাওয়ার পরে চলে গেলাম ফুচকা খেতে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ফুচকা খেলাম। তো ফুচকা খাওয়ার পর আমরা একটু ঘোরাঘুরি করলাম, তারপর আমরা গেলাম আবার বাজারের দিকে। তো আমরা এখানে সবাই, আমাদের ফ্যামিলি সবাই অনেক ব্যাগ কিনলাম, অনেক জুয়েলারি কিনলাম। তো এখানে কেনাকাটা করতে করতেই আপনাদের দোকানগুলো দেখাচ্ছিলাম। তো অনেকবার অনেক দোকানে আমরা দাঁড়িয়েছি, অনেক কিছু কেনাকাটা করেছি, আবার গিয়েছি। তো আপনাদের সেই দোকানগুলো দেখাচ্ছি দীঘার। আপনারা এখানে পেয়ে যাবেন অনেক মুক্তার জুয়েলারি, অনেক সুন্দর সুন্দর ব্যাগ জুয়েলারি আপনারা এখানে পেয়ে যাবেন, খুব সুন্দর সুন্দর ছিল। তো আমাদের যেগুলো পছন্দ হয়েছে আমরা সেগুলো নিয়েছিলাম। তারপর এখানে বাজার করার পর আমরা চলে গেলাম চিকেন কাটলেট খেতে। তো আপনারা দেখছেন আমরা এখানে খাচ্ছি, আমি আর তামু খাচ্ছিলাম চিকেন কাটলেট। এখানে খাইনি, তো বসেছিল পাশে। তো আমরা চিকেন কাটলেট খাওয়ার পরেই আবার চলে গেলাম একটা ফুচকার বড় দোকানে। তো আপনারা দেখতেই পাচ্ছেন দোকানে চলে এলাম আমরা। দোকানের নাম হচ্ছে ফুচকাওয়ালা। এই আছে নাকি ফুচকা আইটেম? চিকেন চিজ ফুচকা, কর্ন চিজ ফুচকা, চিকেন ফুচকা, বাংলাদেশি ফুচকা। বাংলাদেশি ফুচকাটা আমাদের ভালো একবার খেয়ে দেখতে পারি। আচ্ছা, ওইটাই রেকমেন্ড করছেন তাই তো? 6 পিসে 80 টাকা। 6 পিসে 80 টাকা। দীঘা বিচে আমরা প্রায় রাত্রি 11টা পর্যন্ত ছিলাম। তো 11টা পর্যন্ত থাকার পর আমরা বাইরে হোটেলে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। খাওয়া সারার পর আমাদের নিক্সন বাবুর জন্মদিন ছিল, সেই জন্য আমরা একটা কেক নিয়ে এসে রুমে ছোট্ট করে বার্থডে সেলিব্রেট করি। এইভাবেই আমাদের দীঘার প্রথম দিনের জার্নি শেষ হয়। নেক্সট মর্নিং আমরা একটু সকাল সকাল উঠি, এক কথায় বলতে গেলে ভোর ভোর উঠি, কারণ আমাদের উদ্দেশ্য ছিল আমরা সানরাইজ দেখব। তো সানরাইজ দেখার উদ্দেশ্যে আমরা একটু তাড়াতাড়ি উঠেই বিচের ধারে চলে যাই, কিন্তু দুর্ভাগ্যজনবশত সেদিন একটু মেঘলা মেঘলা ছিল, তো সেই জন্যে সানরাইজটা আমরা দেখতে পাইনি। সূর্য অনেক উপরে ওঠার পর সূর্য দেখা গিয়েছিল।
কিন্তু এই নিয়ে আমাদের কোনো আফসোস হয়নি। তার কারণ হচ্ছে দীঘার বিচে ভোরবেলা উঠে বসে থেকে সেখানকার পরিবেশের আনন্দ নেওয়া এবং সঙ্গে সঙ্গে ফ্রেশ ডাবের জল খাওয়া, এই দুটোর আনন্দই আলাদা। তো আমরা সেরকমই করেছিলাম। আমরা বিচের ধারে বসে বসে ডাবের জল খেয়েছিলাম কিছুক্ষণ, তারপর বসে থাকার পর রুমে চলে আসি ফ্রেশ হয়ে নিউ দীঘার উদ্দেশ্যে বেরোনোর জন্যে। হ্যালো গাইজ, আমরা বেরিয়ে গেছি আজকে নিউ দীঘা ঘোরার জন্য। হোটেল থেকে এইমাত্র বেরোলাম। এরপরে আমরা নিউ দীঘাতে বিভিন্ন যে দেখার জায়গাগুলো আছে সেগুলো দেখবো। হ্যালো গাইস, তো আমরা এখন চলে এসেছি নিউ দীঘার বিচে। এইমাত্র আমরা গাড়ি থেকে নামলাম। নিউ দীঘা বিচে নামার পর আমরা সেখানে বাজারে একটু ঘোরাফেরা করি। ঘোরাফেরা করার পর সেখানে টিফিনটা সেরে নিই। সেখানে টিফিন করার পর আমরা অটো ধরে নিউ দীঘাতে যে সায়েন্স সিটি আছে সেই সায়েন্স সিটিটা দেখার জন্য চলে যাই। নিউ দীঘা বিচ থেকে সায়েন্স সিটি যাওয়ার জন্য অটো ভাড়া মাথা পিছু 10 টাকা ছিল। তো আমরা দুটো অটো করে নিউ দীঘা সায়েন্স সিটিতে যাই। সায়েন্স সিটি গিয়ে দেখি ওখানে এন্ট্রি টিকিট 30 টাকা। বাকি অনেকগুলো শো আছে, যতগুলো শো দেখবেন আপনারা সেই শোগুলোর জন্য আলাদা আলাদা করে 30 টাকা করে টিকিট কাটতে হয়। তো আমরা দুটো শো দেখার জন্য টিকিট কেটেছিলাম। একটা 3D শো ছিল 15 মিনিটের, আর একটা ছিল অ্যাস্ট্রোনমি নিয়ে শো। তো এই দুটো শো আমরা ওখানে দেখেছিলাম। নিউ দীঘা সায়েন্স সিটিটা বেশ উন্নত মানের। এখানে যে সায়েন্সের প্রজেক্টগুলো রাখা হয়েছে সেগুলো শুধু ছোটদেরই নয়, বড়দেরও ভালো লাগবে। আশা করছি আপনারা যদি এখানে যান তো অবশ্যই ভালো লাগবে। তো আপনারা একবার যদি দীঘা আসেন তাহলে নিউ দীঘা সায়েন্স সিটিটা ঘুরে দেখতে পারেন। নিউ দীঘা সায়েন্স সিটিতে অনেক কিছুই দেখার আছে। তো এই নিয়ে আমরা আলাদা করে পারলে একটা ভিডিও বানাবো। তো কিছুক্ষণ এখানে থাকার পর আমরা আবার অটো ধরে চলে আসি অ্যাকুয়ারিয়ামে, যেটা ওল্ড দীঘাতেই আছে। অ্যাকুয়ারিয়াম দেখার পর বিচে আমরা স্নান করি। এখানে 1-2 ঘন্টা স্নান করার পর আমরা রুমে চলে আসি। রুমে এসে খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ রেস্ট করি। আজকেই রাত্রেবেলায় আমাদের ট্রেন আছে রাত্রি 12টার সময়। তো সেই জন্য কিছুক্ষণ রেস্ট করার পর আমরা আবার সন্ধ্যার দিকে একটু টাইম নিয়ে জাহাজ বাড়ির উদ্দেশ্যে চলে আসি। নিউ দীঘাতে যে জাহাজ বাড়িটা আছে সেই জাহাজ বাড়ির দিকে চলে আসি। জাহাজ বাড়িতে এসে অনেকটা হতাশই হয়েছিলাম, কারণ এখানে দেখার মতো অনেক কিছু ছিল কিন্তু এখন বেশিরভাগ সব কিছু বন্ধ হয়ে গেছে। শুধু একটা 70 শো চালু আছে। তো ওটাই আমরা দেখলাম, তা ভালো লাগেনি, অ্যাভারেজ ছিল। তো জাহাজ বাড়িতে কিছুক্ষণ থাকার পর আমরা চলে আসি রুমে এসে খাওয়া দাওয়া করে রাতের ডিনার সেরে নিয়ে বেরিয়ে পড়ি ট্রেন স্টেশনের দিকে। ওল্ড দীঘা থেকে অটো করে আমরা আবার স্টেশনের দিকে চলে আসি। রাত্রি 12টায় আমাদের ট্রেন ছিল। তো এইভাবেই আমাদের দীঘার জার্নি শেষ হয়। আমরা পরের দিন দুপুর 12টায় রামপুরহাটে নামবো। তো এইটা ছিল আমাদের দীঘার জার্নি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।